আমি সুলতানা রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরান যে যুদ্ধ একটা ভয়াবহ আকার ধারণ করেছে। যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্য শুধু নয়, পুরো পৃথিবীতেই এর ছড়িয়ে পড়েছে। সব জায়গায় একটা অস্থিরতা, কি হচ্ছে মানুষ জানতে চাইছে। অনেকেরই আশঙ্কা এই যুদ্ধ শেষমেশ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়ায় কিনা। যখন বছর দুয়েক আগে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো, তখনও মানুষের ভিতরে একই শঙ্কা দেখা দিয়েছিল। বিশ্বে যেভাবে করে পারমাণবিক অস্ত্র বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছিল বা এখনো চলছে, এতে করে মানুষের মধ্যে এই আশঙ্কা হওয়া স্বাভাবিক নয়, অস্বাভাবিক নয় যে একটা যুদ্ধের মধ্য দিয়ে আসলে এই পৃথিবীটির অস্তিত্ব হারাতে পারে। মানুষের অস্তিত্ব এই পৃথিবী থেকে বিলীন হয়ে যেতে পারে। ফলে মানুষের উৎকণ্ঠা, উদ্বেগ তো আছেই, সেই সঙ্গে ইরান একা যেভাবে করে সামাল দিয়ে যাচ্ছে, এটি অনেককেই বিস্মিত করেছে। বিশেষ করে সবাই জানে যে ইসরায়েলের পেছনে রয়েছে আমেরিকার হাত তো আছে, এছাড়া আরো অনেক রকম অদৃশ্য শক্তি তার সঙ্গে রয়েছে। সেখানে ইরান মুসলিম বিশ্ব তার সঙ্গে নেই, সে বরং একাই এই যুদ্ধে এগিয়ে রয়েছে। এই এই অবস্থান নিয়ে যুদ্ধের সবশেষ পরিস্থিতি কি, এটি শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে, বিশ্বের সব হিসেব নিকেশ কি বদলে যাবে কিনা, এমনকি বিশ্বের মানচিত্র বদলে যাবে কিনা, এই প্রশ্নগুলোকে সামনে রেখে শুরু করছে আমার আজকের আয়োজন। এবং আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন সাংবাদিক গবেষক সঞ্জয় দে। সঞ্জয় দে, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আজকে প্রথম আপনি আমার অনুষ্ঠানে যুক্ত হলেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। এই যে ইরান ইসরায়েল যুদ্ধ, এর শেষ পরিণতি কি হতে পারে, পরিস্থিতি এই মুহূর্তে কোন দিকে আছে, কি ঘটছে সেখানে, সবশেষ আপডেটই বাকি? আসলে যদি আজকের হিসাবটা ধরি তাহলে তো আজ হচ্ছে যুদ্ধ শুরুর, আমি যদি যুদ্ধ বলি বা ইসরায়েলের হামলা যেখান থেকে শুরু হলো আর কি, সেই দিন থেকে হিসাব করি তাহলে আজকে হচ্ছে সপ্তম দিন চলছে আর কি। তো প্রথম দিকে যে অবস্থাটা মনে হয়েছিল, এখন সেই অবস্থার মানে প্রতি মুহূর্তে এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যে এই পরিবর্তনটা আসলে ঠিক কোনো পক্ষেরই আসলে হিসাব নিকাশের মধ্যে আছে এটা একটু বলা মুশকিল। কারণ আমরা প্রথম দিকের যে যুদ্ধের যে পরিস্থিতিটা দেখেছিলাম, যে অন্তত প্রথম রাতে ইসরায়েলের এক ধরনের প্রচন্ড আধিপত্য ছিল, তারা ইরানের আকাশ পুরোপুরি দখল করে নিয়েছিল, সেখানে অভ্যন্তরীণ বিভিন্ন হামলা হয়েছিল। কিন্তু এখন তার পরের দিন থেকে, তার 24 ঘন্টা পর থেকে ইরান যেভাবে আবার পাল্টা আক্রমণটা শুরু করেছে, এবং সেই আক্রমণের পর পরবর্তী যে ধাপগুলোতে আমরা দেখলাম যে সেখানে আসলে ইসরায়েলও হচ্ছে প্রচন্ড ধরনের ক্ষতির মুখে পড়েছে। এবং যেই পরিমাণ সংকট প্রথম দিকে ইরানের মধ্যে দেখা গিয়েছিল, এই সংকটটা আমি শুধু সামরিক দিক থেকে বলবো না, বরং এর সঙ্গে রাজনৈতিক যে প্রেক্ষাপটগুলো, ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটগুলো যে জড়িত ছিল, সেটাই একভাবে মনে হচ্ছিল যে পশ্চিমা দেশগুলো একদম অকুণ্ঠ সমর্থন ইসরায়েলকে দিচ্ছে বা দিয়ে যাবে আর সামনে। কিন্তু এইখানে যত দিন গড়াচ্ছে, আজ মানে এর আগে যে ইসরায়েল একটা আরব বিশ্বে 6 দিনের যুদ্ধে একটা বড় ধরনের বিজয় পেয়েছিল, সেইটা কিন্তু এবার দেখা যাচ্ছে না, আজ সপ্তম দিন চলছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশের মধ্যেও নানা ধরনের বিভেদ কিন্তু বাড়ছে। প্রথম দিকে যেভাবে এক ধরনের ইউনিটি ছিল বা যেভাবে ইসরায়েলকে সমর্থনের ব্যাপারগুলো ছিল, এখন কিন্তু বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে এক ধরনের হিসাব নিকাশের মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে উল্টো দিকে হচ্ছে চীন এবং রাশিয়ার মধ্যে আলোচনাগুলো শুরু হয়েছে, আজ দুই দেশের প্রেসিডেন্ট কথা বলেছেন। তো সেই জায়গা থেকে আসলে আমার মনে হচ্ছে না যে খুব তাড়াতাড়ি এটা মানে যদি আমি বলি যে ইসরায়েল বা হচ্ছে পশ্চিমা বিশ্ব যেভাবে ভেবেছিল, সেটা মানে ঠিক অল্প দু এক দিনের মধ্যে বা 2-4 দিনের মধ্যেই এটার একটা সেই ধরনের কোনো ঘটনা ঘটবে, সেটা আমার মনে হচ্ছে না। বরং আমি দেখতে পাচ্ছি যে এইটা আরো একটু বড় পরিসরে ছড়িয়ে যাচ্ছে এবং এর সঙ্গে আরো অনেক দেশ ইনভলভ হয়ে যাচ্ছে। ফলে এক ধরনের জটিলতাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি, যে সেটা আসলে কোন ভাবে শেষ হবে ঠিক এই মুহূর্তে বলা খুব মুশকিল। তবে আমি যেটা মনে করি যে এই যুদ্ধ পরিস্থিতি বা হামলার যে পরিকল্পনা আমরা বিভিন্ন মিডিয়া বা আন্তর্জাতিক মিডিয়ার বিভিন্ন তথ্যগুলো পর্যালোচনা করে যেটা দেখতে পাই, সেটা হচ্ছে যে এই যুদ্ধটা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি। এটা আসলে প্রায় এটার পরিকল্পনা বা বাস্তবায়ন পদ্ধতি, এটা এখন জানা যাচ্ছে এটা প্রায় 2 বছর বা 1.5 বছর ধরে এটা চলেছে।
কাজেই যেটা এত দীর্ঘদিন ধরে চলা একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকে খুব সহসা যদি হচ্ছে যে পশ্চিমা দেশগুলো সরে আসবে, সেটার সম্ভাবনা আমি খুব কম দেখি। তবে আমি মনে করি যে হলো এটার পরিণতি আমরা যদি পশ্চিমা চোখে দেখতে চাই, যে তাদের পরিণতি ক্ষেত্রে হচ্ছে যে রেজিম পতন, খামেনি রেজিমের পতন, সেই পতনটা আহ, খুব সহজ প্রক্রিয়ায় হবে এটা আমার মনে হচ্ছে না। বুঝতে পেরেছি। কিন্তু ধরেন আমেরিকা বরাবরই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে, সেটি আমরা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সময় যেমন দেখেছি, এখনো এটির ব্যতিক্রম তো নয়। তো সেই ক্ষেত্রে ধরেন আমেরিকা কি এই যুদ্ধে জড়াবে? আহ এটা নিয়ে আমি যদি গতকাল পর্যন্ত আমরা যে হিসাব নিকাশ গুলো দেখেছি বা ট্রাম্পের যে তৎপরতাগুলো দেখেছি, তাতে অন্তত আমার মনে হয়েছিল এটা খুব খুবই শর্ট টাইম, মানে শর্ট টাইম মানে হচ্ছে গতকাল বলা হচ্ছিল এটা 24 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে, যে 24 ঘন্টার মধ্যে আমেরিকা সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে। আপনি দেখবেন যে কিছুক্ষণ আগে আমরা সিচুয়েশন রুম থেকে ট্রাম্প বেরিয়ে তারপর যে কথাবার্তাগুলো বলেছেন, সেখানে কিন্তু হচ্ছে যে এখন তিনি বলছেন যে তিনি এই ডিসিশনটা জানাবেন 2 সপ্তাহের মধ্যে। এবং আমি আরেকটা আমি হচ্ছে যে দ্য ডেইলি টেলিগ্রাফের একটু আগে একটা খবর দেখছিলাম, যেখানে হচ্ছে যে ফ্রান্স এবং অন্যান্য যে দেশগুলো, ইউরোপের দেশগুলো, তারা কিন্তু আমেরিকাকে এক ধরনের সতর্ক করছে যে এটা যদি আসলে ইউরোপ বা পশ্চিম বিশ্ব যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে অনেক ধরনের মানে ইউরোপ বা আমেরিকার মতো দেশগুলোতে অভ্যন্তরীণ বিভিন্ন হামলার ঘটনাগুলো, মানে স্লিপার সেল যেগুলো কাজ করে, সেইগুলো অনেক বেশি সক্রিয় হবে এবং সেই ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হবে আর কি। ফলে জিনিসগুলোকে আমার মনে হচ্ছে যে পশ্চিমা দেশগুলো অনেক ধরনের ইকুয়েশনের মধ্যে এখন আছে, কিন্তু তাদের লক্ষ্য পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। ইভেন ট্রাম্পের লক্ষ্য পরিবর্তন হচ্ছে, আপনি দেখতে পেয়েছেন নিশ্চয়ই যে উনি এতটাই এইখানে আসলে অনড় ছিলেন বা ইসরায়েলের পাশে দাঁড়ানোর ব্যাপারে, যে তুলসী গ্যাবার্ডকে পর্যন্ত উনি এক পাশে সরিয়ে দিয়েছেন। তুলসী গ্যাবার্ড এই যুদ্ধের এক ধরনের বিরোধিতাই করেছিলেন। তো সেই জায়গা থেকে তুলসী গ্যাবার্ডকে কিন্তু একটা জরুরি বৈঠকে রাখা হয়নি। ফলে দেখা যাচ্ছিল যে হচ্ছে ট্রাম্প আসলে খুবই অনড় এই যুদ্ধে অংশগ্রহণ করার ব্যাপারে। এখন পর্যন্ত আমার তাই মনে হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক ধরনের হিসাব নিকাশ করে এইটা, আমি মনে করি যে একভাবে কিন্তু আসলে তারা যুদ্ধে জড়িয়ে আছে। ট্রাম্প প্রেসিডেন্ট চাইলেই যে আমেরিকা একটা যুদ্ধে জড়াতে পারে তা তো নয়, তাকে কংগ্রেসের অ্যাপ্রুভাল নিতে হবে, কংগ্রেসে হ্যাঁ, এটি পাস হতে হবে। এবং জি, সেখানে তো তিনি বিভিন্ন ধরনের প্রতিরোধের মুখে পড়ছেন বা বিভিন্ন বলা হচ্ছে, কিন্তু আমেরিকার যে যুদ্ধ নীতি আপনি দেখেন, এটা কিন্তু শুধু ট্রাম্পের নীতি হিসেবে আমি দেখি না। যদি আমি না দুই এটি বছরের 2 বছরের পরিকল্পনা মাথায় রাখি, তাহলে কিন্তু এটা বাইডেন প্রশাসনের একটা ধারাবাহিকতা ট্রাম্প মানে অনুসরণ করে যাচ্ছেন। এবং এখানে আসলে একটা আমেরিকার পার্সপেক্টিভ থেকে আমি যদি দেখি যে ইরানের যদি রেজিম পরিবর্তন হয়, তাহলে এটা একটা আহ, আমেরিকার জন্য একটা গ্রেট অপরচুনিটি, মানে মধ্যপ্রাচ্যের রাজনীতির ক্ষেত্রে তার জন্য মানে অনেক সুবিধাজনক জায়গা। সেই জায়গা থেকে আসলে বাইডেন বা ট্রাম্প, মানে সেই অর্থে আসলে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই পক্ষই আসলে মানে এই যুদ্ধের লাভবান হওয়ার দিকটাই আমার ধারণা বেশি বিবেচনায় রাখবে আর কি। ফলে যেই প্রতিবাদ প্রতিরোধের কথাগুলো আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, সেইটা আমার ধারণা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসলে বড় ভূমিকা নাও রাখতে পারে। না, তা তো আমরা অবশ্যই নয়। কারণ ইহুদি গোষ্ঠী কিন্তু আমেরিকার রাজনীতিতে, মানে রিপাবলিকান রাজনীতি বলেন, ডেমোক্রেটিক রাজনীতি বলেন, দু দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রভাবশালী তারা আমেরিকার হ্যাঁ, এরপরে রাজনীতিতে। আরেকটা আরেকটা ব্যাপার আমি যোগ করতে চাই। এটা কিন্তু আমি যদি পশ্চিমের চোখে দেখি, তাহলে হচ্ছে যে এটা পশ্চিমের জন্য একটা অভাবিত অপরচুনিটি হিসেবে এখন এসছে। ইরান কিন্তু হচ্ছে এমন একটা পর্যায়ে এখন পৌঁছে গেছে, যেখানে তার কিন্তু শুধু পশ্চিমা জায়গায় তার শত্রু তার কিন্তু না, আরব বিশ্বে সে একেবারেই একক একটা শক্তি এখন, মানে একেবারেই নিঃসঙ্গ একটা শক্তি। তার যতগুলো মিত্র আছে, সেটা আপনি সিরিয়া বলেন, আপনি হামাসকে বলেন, বা হচ্ছে হেজবুল্লাহ বলেন, ওইদিকে হুতিদের কথা যদি ইথিওপিয়া মানে ইসের যদি হুতিদের কথা বলি আমি, সব জায়গায় কিন্তু তারা আসলে খুবই কোণঠাসা একটা অবস্থায় আছে। ইরানকে এই অবস্থায় পশ্চিম পেয়েছে এমন মানে গত মানে 20 বছর 30 বছরের হিসাবের মধ্যে কিন্তু এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। কাজেই এই যে একটা অপরচুনিটি তার জায়গা থেকে, সেই না, অপরচুনিটিকে তারা হাতছাড়া করতে চাইবে, এটা আমার সহজে মনে হয় না আর কি।
যে আমারও মনে হয়, কারণ এই প্রথমবারের মতোই তারা পুরো একচ্ছত্র মধ্যপ্রাচ্যকে একচ্ছত্র নিয়ন্ত্রণে নেয়ার সুযোগ তারা পেয়েছে। কিন্তু তাদের হিসাব নিকাশটাও অনেক জটিল কঠিন আছে, কারণ ওইদিকে আপনার সিরিয়াতে আছে আমেরিকান সেনা আছে, ইরাকে আছে আমেরিকান সেনা, বিভিন্ন জায়গায় আমেরিকান সেনা আছে। তো তাদেরকে যদি ইরান টার্গেট করে বসে, তখন আমেরিকাকে এটার মূল্য চুকাতে হবে। এটি আপনি আজকে আমেরিকানরা। যদি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কথা আজকে যদি শোনেন, তিনি বলেছেন যে হচ্ছে যে ইরানের জন্য সহজ টার্গেট হবে আমেরিকান বেস গুলো আর কি, কারণ কাছাকাছি দূরত্বের মধ্যে আছে। ইসরায়েলে সেটাই তার বললাম, সেটা সহজে ইরান করতে পারবে যদি আমেরিকা তাদেরকে অ্যাটাক করে। ফলে আমেরিকা চাইলেই যে খুব সহজে অ্যাটাক করে বসতে পারবে, আমার এমনটি মনে হয় না, কারণ তাদেরকে যে মূল্যটি দিতে হবে, আমেরিকানরা চায় না যে তাদের তাদের মানুষ, তাদের নাগরিকরা, তাদের সেনারা অন্য দেশের জন্য প্রাণ হারাক। কিন্তু কিন্তু আপনার কাছে যে, কিন্তু আমি বিভিন্ন জায়গায় খবর দেখছি যে আমেরিকা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আছে, আপনিও নিশ্চয়ই হ্যাঁ, দেখেছেন। আমি তো এটা দেখেছি, আমেরিকার যুদ্ধের প্রস্তুতি আছে। আমেরিকা অলরেডি যুদ্ধে আসলে, আমরা যেটাকে বলছি সরাসরি হয়তো তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি দেখবেন যে আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে টাইমস অফ ইসরায়েলের একটা খবর, সেই খবরে হচ্ছে যে আহ, ওখানে টাইমস অফ ইসরায়েলে বলা হচ্ছে যে অস্ত্রের চালান, মানে প্লেন ভর্তি, কার্গো প্লেন ভর্তি যে অস্ত্রের আছে 15টা চালান হচ্ছে ইসরায়েলে পৌঁছেছে, এবং তারা তাদের পত্রিকার খবর অনুযায়ী এখন পর্যন্ত 800 কার্গো আমেরিকা থেকে অস্ত্র নিয়ে এসেছে ইসরায়েলে। তার মানে আমেরিকার ইনভলভমেন্ট কিন্তু আছে। আমরা হয়তো দেখতে পাচ্ছি না, যেটা সেটা হচ্ছে আমেরিকান প্লেন উড়ে গিয়ে বোমা ফেলছে, সেটা হয়তো দেখতে পাচ্ছি না। কিন্তু আমেরিকান যে সমরাস্ত্র সেইগুলো কিন্তু আসলে অলরেডি ব্যবহার করা হচ্ছে। আপনি আরো নিশ্চয়ই খেয়াল করেছেন যে যখন ইরান থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হচ্ছিল, তখন কিন্তু আমেরিকান বেস বিভিন্ন জায়গায়, ইভেন জর্ডান থেকেও কিন্তু হচ্ছে যে সেইগুলোকে প্রতিহত করার কাজ চলেছে। কাজেই এই ডিফেন্স সিস্টেমে ইসরায়েলকে সহায়তা করা, সেটা কিন্তু একদম প্রথম দিন থেকে এটা শুরু হয়েছে। তা তো আমরা যুদ্ধ শুরুর আগে থেকেই আছে। আমরা তো জানি যে ইসরায়েলের বেশিরভাগ টেকনোলজি তারা আমেরিকান টেকনোলজি ব্যবহার করে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এখন প্রশ্নটা হচ্ছে যে আসলে আমি আমি যেটা মনে করি যে হচ্ছে যে সরাসরি আক্রমণের পরিকল্পনা সম্ভবত আহ, শুরু থেকেই আসলে ওইভাবে ওই অর্থে প্রথম প্রায়োরিটি, মানে প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়নি। আমার বিবেচনায় আমার কাছে মনে হয় এখন পর্যন্ত যে যেই পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে যে এই যে ইসরায়েলের মাধ্যমে একটা হামলার পর দ্বিতীয় ধাপে যেটা করা হবে সেটা হচ্ছে ইরানের ভেতর থেকে এক ধরনের আপরাইজিং এর পরিকল্পনা হয়তো করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই অর্থে আসলে আপরাইজিং এর ব্যাপারটা দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি যে আহ, মানে ইরানের যে সাবেক, মানে যে শাহ উৎখাত হয়েছিলেন, তার ছেলে আর কি, রেজা পাহলেভি, উনি কিন্তু হচ্ছে যে অনেক দিন ধরেই ডাক দিয়ে যাচ্ছেন, অনেকদিন মানে হচ্ছে গত এক সপ্তাহ ধরে হচ্ছে যে তাদের দেশের জনগণকে বলছেন তোমরা জেগে ওঠো, বিভিন্ন কিছু। আবার একই সঙ্গে আপনি দেখবেন যে তেহরানের মতো জায়গায় কিন্তু গতকাল রায়ট পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়। এখন পর্যন্ত আমি একটু আগে দেখলাম সেই এখন পর্যন্ত সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রায় 150-র মতো লোককে, ইরানিকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে ইরান কিন্তু হচ্ছে ওই জায়গাটা নিয়েও, মানে তাদের অভ্যন্তরীণ এক ধরনের চাপ, সেই চাপটা কিন্তু তারা বহাল রেখেছে। এবং যে কারণেই হোক না কেন, আবার আরেকটা জায়গায় আমি দেখলাম যে হচ্ছে যে এই আক্রমণের ঘটনা ঘটার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে ইরানে এক ধরনের জাতীয়তাবাদী সেন্টিমেন্ট শাসক গোষ্ঠী তৈরি করতে পেরেছে, যে হচ্ছে বাইরের শক্তি তাদের উপর আক্রমণ করছে, যেটা হয়তো স্বাভাবিক পরিস্থিতিতে, যেখানে হচ্ছে যে হয়তো দেখা যেত যে সরকারের বিরুদ্ধে হয়তো প্রচন্ড ক্ষোভ আছে মানুষের, এবং সেটা অন্যভাবে আমরা মাহসা আমিনের ঘটনায় দেখেছি 2022 সালে এক ধরনের বড় ধরনের আপরাইজিং হয়েছিল। কিন্তু যখন একটা বাইরের দেশ থেকে আক্রমণ শুরু হলো, তখন অনেক জায়গাতেই ওই দেশের জনগণ ভাবছে যে এটা তাদের উপর মানে বহিঃশক্তির হামলা, সেই জায়গা থেকে এই বিষয়টাকে শাসক গোষ্ঠী তাদের সুবিধার জায়গা থেকে ব্যবহার করতে পারছে। তার মানে এই না যে তারা খুব সুবিধাজনক অবস্থায় আছে, কিন্তু আমি বলছি যেটা যে যেভাবে ভাবা হয়েছিল সেই পরিকল্পনাটা হয়তো বাস্তবায়ন হচ্ছে না। ফলে আমরা হয়তো আক্রমণের যে সারা অন্যান্য পশ্চিমা দেশের যে আক্রমণ বা বিশেষ করে আমেরিকার যে আক্রমণ, সেটা হয়তো আমরা দেখতে পাবো, কিন্তু এটা আরেকটু পরে হয়তো ঘটবে আর কি। হয়তো আপনি ঠিকই বলেছেন যে ভেতর থেকে যে আপরাইজিং, যেটি যেমন ধরেন আমরা ইরাকের সময় যেমন দেখেছিলাম যে জনগণ গিয়ে নিজেরাই সাদ্দাম হোসেনের প্রাসাদে হামলা করেছে, তারাই গিয়ে সাদ্দাম হোসেনের
ভাস্কর্য টেনে নামাচ্ছে, রাইট? কিংবা আমরা আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, সাধারণ মানুষ গিয়েই গণভবনে হামলা করেছে, সেনাবাহিনী বা অস্ত্র নিয়ে কাউকে কিছু করতে হয়। এই যে আপরাইজিংটা যদি হয়, আপনার কি মনে হয় যে মানে যুদ্ধের চেয়ে এই কৌশলটাই তো মোক্ষম? তারা চায় খামেনিকে সারাতে, তারা চায় খামেনির উৎখাত, তারা চায় ইরানের রেজিম চেঞ্জ। ফলে আপরাইজিংটা যদি করতে পারে তাহলে তো তাদের অস্ত্র শস্ত্রের দরকারও নেই, নাকি? না, অবশ্যই মানে আমরা মানে গত ৩-৪ বছর ধরে বিভিন্ন দেশে রেজিম উৎখাতের যে ঘটনাগুলো আসলে দেখেছি, বিশেষ করে হচ্ছে পশ্চিমা শক্তি বিরোধী বলে পরিচিত যে রেজিমগুলো উৎখাত দেখেছি, ইভেন শ্রীলঙ্কায় দেখেছি আমরা, হচ্ছে যে সিরিয়ায় একদম লেটেস্ট দেখলাম, তার আগে বাংলাদেশে দেখলাম। এসব জায়গায় কিন্তু অস্ত্রের ব্যবহার ছিল, প্রতিটা ক্ষেত্রে আমরা অস্ত্রের ব্যবহার দেখেছি, কিন্তু সেই অস্ত্রটা কিন্তু আপনি সরাসরি বলতে পারবেন না যে হচ্ছে যে আসলে সশস্ত্র একটা যুদ্ধ হয়েছে। আবার সিরিয়ার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ঘটনা, কিন্তু এই শ্রীলঙ্কা, বাংলাদেশ, এইসব দেশগুলোতে হচ্ছে যে যেই পরিবর্তনটা ঘটেছে, যেটা আমরা ব্যাপকভাবে ধারণা করা হয় যে এখানে পশ্চিমা এবং ইভেন পাকিস্তানের ঘটনাতেও ইমরান খানের উৎখাতের যে ব্যাপারটা, সেখানে ব্যাপকভাবে ধারণা করা হয় যে হচ্ছে যে এর সঙ্গে একটা পশ্চিমা যোগাযোগ ছিল। কিন্তু সেই জায়গাগুলোতে আসলে মেইন ফোর্স হিসেবে কাজ করেছে কিন্তু দেশের অভ্যন্তরীণ জনতা আর কি, তাদেরকে ক্ষুব্ধ করা গেছে, তারা ব্যাপক সংখ্যায় নেমেছে, যেটা অনেক বেশি পসিবল ছিল। মানে যদি হচ্ছে আমি ২২ সালে মাহাসা আমিনের ঘটনায় ইরানের যে ব্যাপক বিক্ষোভ, সেইটার জায়গা থেকে যদি আমি দেখি, তাহলে আমি এবং আমরা যেটা জানি যে হচ্ছে যে বর্তমান রেজিমের, খামেনি রেজিমের বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ কিন্তু আছে, সেটা হয়তো মানে সম্পূর্ণ ক্ষোভ না হলে বিভিন্ন ধরনের ক্ষোভ আছে। তো সেই জায়গা থেকে এটা খুবই হওয়া সম্ভব ছিল, মানে আমার ধারণা সেই রকম একটা চিন্তাও ছিল, কিন্তু সেই চিন্তাটা আসলে ঠিক ওইভাবে মাঠে কার্যকর হচ্ছে বলে মনে হয় না আর কি। কিন্তু আরেকটা ব্যাপার এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে ইরানের যে শাসক গোষ্ঠী, সেই শাসক গোষ্ঠী কিন্তু অনেক বেশি আসলে কি বলে এটাকে, কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠী আর কি। সেই কর্তৃত্ববাদ যাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তারা কিন্তু খুবই একটা কোর গ্রুপ। আপনি দেখবেন এই হামলায় যারা প্রথম দিকেই মারা গেছে আর কি, সেটা রেভলিউশন গার্ডের প্রধান বলেন বা অন্যান্য যে বাহিনীগুলোর প্রধান বলেন, এরা কিন্তু সেই কোর গ্রুপের সদস্য। ফলে এখন বলা হচ্ছে যে যে ডিসিশন মেকিং প্রক্রিয়া, যেটা দিয়ে আসলে কর্তৃত্ববাদকে টিকিয়ে রাখা হয়, সেই অংশটার এক ধরনের ব্যাপক ধরনের ক্ষয় বা ধ্বংস হতে পেরেছে আর কি। ফলে আমি মনে করি যে হচ্ছে যে এইটা যদি থেমেও যায়, সেখানেও আসলে ইরানের শাসক গোষ্ঠী একটা বড় ধরনের সংকটের মধ্যে থাকবে অন্তত। মানে যদি হচ্ছে যে আমি যদি ধরে নিই যে কাল যুদ্ধ থেমে গেছে, কিন্তু তার মানে এই হবে না যে আসলে শাসক গোষ্ঠী খুব মানে তাদের পছন্দ অনুযায়ী আগের মতো শাসন করতে পারছে। আবার এটার মানে বলেন। যদি যদি খামেনির পতন হয়, সেই ক্ষেত্রে আভ্যন্তরীণ প্রতিক্রিয়াটি কি হবে? আচ্ছা, এইখানে মানে সেই পতনটা যেমন করেই হোক না কেন, ধরেন আপরাইজিং এর মাধ্যমে হলো অথবা সরাসরি যুদ্ধের মাধ্যমে হলো, যেভাবেই হোক একটা পতন যদি হয়, সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে তাদের ভেতরে ন্যাশনালিজম সেন্টিমেন্ট এখন খুব তীব্র, খুব হাই। তো তারা কি ইউনাইটেড থাকতে পারবে, নাকি খামেনির পতনের সঙ্গে অন্যান্য প্রতিক্রিয়াগুলোও দেখা যাবে? না, আমি কিন্তু জাতীয়তাবাদী চেতনা খুব হাই এটা বলি না, আমি বলছি জাতীয়তাবাদী চেতনা এক ধরনের মানে অবস্থান দেখা যাচ্ছে আর কি। তার মানে যে এটা আসলে প্রচন্ড ভাবে খামেনি শাসনকে সমর্থন করা হচ্ছে তাও না, মানে জাস্ট এটাকে আসলে আপনি খামেনির প্রতি সমর্থন হিসেবে দেখার দরকার নাই। এটা হচ্ছে যে আসলে বহির্দেশীয় একটা শক্তি বাইরের মানে দেশের অভ্যন্তরে যদি হামলা করে, সেইটার যে প্রতিক্রিয়া, সেই জায়গা থেকে এক ধরনের ইউনিটি দেখা যাচ্ছে। তো এর মানে এই না খামেনি শাসনের বিরুদ্ধে ক্ষোভ বা সেগুলো কমে গেছে আর কি। এখন যদি এই ঘটনার ফলাফল হয় খামেনির পতন, সেই ক্ষেত্রে আসলে কি ঘটতে পারে, আমাদের যে নিকট যে মানে অতীতগুলো আছে, সেইখানে আসলে আমরা আহ বিজয়ী শক্তি মানে সে তারা বাইরের সাপোর্ট পাক যেভাবেই হোক, বিজয়ী শক্তির খুবই আক্রমণাত্মক ভূমিকা আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে সিরিয়ায় তো হচ্ছে ভয়াবহ নিধন কিন্তু চলেছে, মানে সেটা গণহত্যার মতো অনেকগুলো ঘটনা ঘটেছে। ইভেন আপনি যদি বাংলাদেশের পরিস্থিতিকে বলেন, সেইখানে রেজিম চেঞ্জের পরে এক ধরনের বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স দেখা গেছে, বিভিন্ন ধরনের এখনো সেগুলো অব্যাহত আছে। শ্রীলঙ্কাতে আমরা দেখেছি। ফলে এইটা আসলে একটা খুব নৃশংসতার মধ্য দিয়ে এক ধরনের বিভিন্ন ঘটনা ঘটতে পারে, সেটা ইরানের ক্ষেত্রে ঘটতে পারে। তবে ইরানের ক্ষেত্রে আমার একটা যে জিনিসটা মনে হয় যে ইরানে হয়তো ওই রকম মানে সিরিয়ার মতো নৃশংসতা আমরা নাও দেখতে পারি, কারণ ইরানে একটা সিভিল সোসাইটি আছে যারা হচ্ছে যে
রেজিম বিরোধী, কিন্তু একই সঙ্গে তারা হচ্ছে যে খুবই উদারনৈতিক একটা জায়গা নিয়েও তারা কাজ করেন আর কি। আমরা ইরানি ফিল্মের কথা জানি বা বিভিন্ন শিল্প সাহিত্য বিভিন্ন জায়গায় তাদের বিচরণের কথা জানি, যারা হচ্ছে যে খামেনি বিরোধী। ফলে যে যদি কোনো কারণে রেজিম চেঞ্জ হয় তাহলে আমরা হয়তো সিরিয়ার মতো পরিস্থিতি ওইখানে নাও দেখতে পারি, তারপরেও সেখানেও বড় ধরনের নৃশংসতার ঘটনা ঘটবে বলে আমার কাছে মনে হয় আর কি। কারণ দীর্ঘদিনের ক্ষোভ, এটা 1979 সাল থেকে যে একটা রেজিম এখানে আছে, সেই স্বাভাবিকভাবে সেই রেজিমের যদি পতন ঘটে তার একটা মানে আউটবাস্ট একটা আমরা হয়তো দেখতে পারি, এবং জি, সেটা শুধু বুঝতে পেরেছি। ইরানে নয়, আশপাশেও ছড়িয়ে পড়তে পারে আর কি। বুঝতে পেরেছি। সেক্ষেত্রে তারা একটা গৃহযুদ্ধের মুখোমুখি হবে এরকমটি বলতে চাচ্ছেন আপনি? আহ গৃহযুদ্ধের মুখোমুখি হবে কিনা এই মুহূর্তে বলা একটু মুশকিল। তবে ইরানে কিন্তু অনেকগুলো ফ্যাকশন আছে। ইভেন ইরানে কিন্তু হচ্ছে আল কায়দার মতো মানে গোষ্ঠীগুলো আছে আর কি। আহ, ইরানে আইএস এর মতো কিছু গোষ্ঠী। ইন্টারেস্টিংলি এই আল কায়েদা এই গোষ্ঠীগুলো, এই জঙ্গি গোষ্ঠী বলতে আমরা যাদেরকে বুঝি, তারা কিন্তু ইরানের বিপক্ষে এবং ইসরায়েলের পক্ষে কাজ করছে, যুদ্ধ করছে। আহ, মানে আমরা যদিও দেখতে পাচ্ছি যে আফগানিস্তানের তালেবানরা আর কি হ্যাঁ। তারা হচ্ছে যে ইরানকে সমর্থন জানিয়েছে, কিন্তু আবার একই সঙ্গে আমি একটু আগেই একটা আফগানিস্তানের খবর পড়ছিলাম যে এইখানে হুম। তারা হচ্ছে সীমান্তে যাতে হচ্ছে যে রেভলিউশনারি গার্ডের লোকজন পালিয়ে আফগানিস্তানে না আসতে পারে সেইটার জন্য হুম। তারা কি কি ব্যবস্থা নেওয়া যায় সেটার জন্য তারা মিটিং করেছে আর কি। ফলে আবার পাকিস্তানের দিকে দেখেন, পাকিস্তান কিন্তু তার সীমান্তে একই ধরনের রেস্ট্রিকশন আরোপ করেছে আর কি। ফলে এই যে সার্চ হওয়ার একটা আশঙ্কা যে আছে সেটা যেমন বোঝা যায়। আবার যাদেরকে আমরা মিত্র হওয়ার কথা বলে মনে করি বা শোনা যায়, তাদের জায়গা থেকে পদক্ষেপগুলো কিন্তু ঠিক মিত্রের মানে মুখে মিত্রের আচরণ থাকলেও তাদের কার্যক্রম কিন্তু ঠিক সেইভাবে দেখা যাচ্ছে না। ফলে আহ, এটা আসলে যদি যদি কোনো ধরনের পরিবর্তন ঘটে সেই ক্ষেত্রে আসলে তাদের আফগানিস্তান জায়গা দেবে কিনা বা পাকিস্তান জায়গা দেবে না কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু ধরেন ইরানের ইরানের বন্ধু রাষ্ট্র আপনার রাশিয়া, চায়না, চায়না দেখলাম শিং জিনপিং খুবই কঠোর বক্তব্য দিচ্ছে, হ্যাঁ। তো বলতেছে আলেকজান্ডারও নাকি ইরান জয় করতে পারেনি, খুবই জ্বালাময়। কিন্তু শেষ পর্যন্ত কি তারা ইরানের পাশে থাকবে, খামেনির মুশকিলটা হচ্ছে পাশে? কি, মুশকিলটা হচ্ছে এই যে উদাহরণটা উনি দিচ্ছেন বা ওনারা দিচ্ছেন যারা মানে ইরান ইরান সংকটের কারণটা কিন্তু হচ্ছে যে একটা আছে যে ইরান হচ্ছে যে ইসরায়েলের শত্রু, সেটা তো আছেই, ঐতিহাসিক ভাবেই আছে বা হচ্ছে যে বিভিন্ন ঘটনায় আছে, তারা ইসরায়েলের বিভিন্ন মানে বিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা টহায়তা দেয়, এগুলো ঠিকই আছে। কিন্তু আমি কিন্তু ইরানের মানে এই যে সংকটটা, এই সংকটের কিন্তু দুইটা কারণ দেখি। একটা হচ্ছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি, আলেকজান্ডারের সাথে এটা মেলালে হবে না, কারণ আলেকজান্ডার হচ্ছে যে আসলে টোটাল ইরানকে আক্রমণ করতে এসেছিলেন। কিন্তু ইরানের যেই শাসক গোষ্ঠী এখন ক্ষমতায় আছে না, সেই কিন্তু শাসক ইরানিরা তো যোদ্ধা। আমাদের এই অঞ্চলে তারা কত, আমাদের আমাদের যে মুঘলরা, হ্যাঁ, যোদ্ধা, আমাদের। কিন্তু তারা তো ইউনাইটেড না, তাদের মধ্যে দুইটা ভাগ আছে। তাদের একদল তো চাই এই শাসক গোষ্ঠীর পরাজয় ঘটুক। ফলে এইখানে তো আপনি ইউনাইটেড ইরানকে পাচ্ছেন না আর কি। আমি সেই জায়গা থেকে বলছি যে হচ্ছে যে আলেকজান্ডারকে প্রতিহত করার ক্ষেত্রে টোটাল পার্সিয়ানরা হচ্ছে যে একত্রিত হয়েছিল, কিন্তু সেই পরিস্থিতি তো এখনকার ইরানে নেই। আপনি মোসাদের যে ঘটনাগুলো দেখেন, তারা ভেতরে 2 বছর ধরে তাদের নেটওয়ার্ক একদম জালের মতো বিস্তৃত করে ফেলেছে। কিভাবে পেরেছে? কারণ হচ্ছে যে ওইখানে ইরানের একটা জনগোষ্ঠীর একটা বড় অংশ তাদের হয়ে কাজ করেছে। এটা শুধু 2 বছর আগে না, আপনি এটা শুরু হয়েছে 2007 সাল থেকে। ওখানে ক্রমাগত হচ্ছে পরমাণু বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, বিভিন্ন ধরনের হামলা হয়েছে। ইভেন হামাস নেতা ইসমাইল হানিয়া যখন ইসে গেলেন, তেহরানে গেলেন, সেইখানে সবচেয়ে সুরক্ষিত জায়গায় তিনি থাকলেন, দেখা গেল যে 2 মাস আগে সেই বেডরুমে হচ্ছে বোমা পেতে রাখা হয়েছিল। এই হচ্ছে পরিস্থিতি আর কি। তো এই পরিস্থিতি তখন সম্ভব যখন হচ্ছে এটা শুধু বাইরের শক্তির মাধ্যমে সম্ভব না, এটা যদি হচ্ছে দেশের অভ্যন্তরীণ একটা গোষ্ঠী একটা অংশ যদি হচ্ছে যে এরকম সরকার বিরোধী ভূমিকায় নামে, তাহলে তাহলে আসলে মানে বাইরের শক্তিগুলোর কাজ করা অনেক সহজ হয়ে যায়। আমি না, তা সামরিক ঠিক। আক্রমণের ব্যাপারটাকে আলাদাই রাখছি, কিন্তু ইরানের ভেতরকার পরিস্থিতিকেও আমি আসলে গুরুত্ব দিতে চাই, যেই কারণে আসলে খামেনি সরকার এক ধরনের বড় ধরনের সংকটের মধ্যে পড়েছে। জি, বুঝতে পেরেছি। এখন আপনি আপনি ওইটা আমাকে বললেন যে রাশিয়া এবং চায়না, তারা তারা কি পদক্ষেপ নেবে? তাদের আমি ভূমিকাটা কি হবে? আমি 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 এখন পর্যন্ত দেখি নাই। ধরেন চীনের সবচেয়ে বড় বন্ধু ছিল, আপনি যদি বলেন যে ইমরান খান পাকিস্তানে, ওই সময় মানে আমেরিকার বিরোধিতা করতে গিয়ে ইমরান খান হচ্ছে চীনের দিকে ঝুঁকে পড়েছিলেন।
চীনের সঙ্গে টাই হয়েছিল। যখন ইমরান খান পড়ে গেলেন, আমরা কিন্তু দেখি নাই সেইখানে আসলে ইমরান খানের সহায়তায় বা নতুন সরকারের সঙ্গে চীনের সহযোগিতার ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা হয়েছে আর কি, বরং চীন আরো এগিয়ে গেছে, তাদের অনেকগুলো প্রজেক্ট পাকিস্তানে চলছে আর কি। মানে এখন বলা যায় যে বর্তমান সরকারের সঙ্গে ইমরান খানের চেয়ে ভালো সম্পর্ক হচ্ছে চীনের। তো এই অবস্থায় চীনকে আমি সবসময় এইভাবেই দেখি, চীন সবসময় লিপ সার্ভিস দিয়ে যায় এক ধরনের, কিন্তু আসলে তার যারা বন্ধু তাদেরকে মাঠে নেমে সে কখনো সহায়তা করেছে এমন উদাহরণ আমার কাছে বিরল, আমি আসলে খুব বেশি দেখতে পাই না। আর রাশিয়ার কথা যদি বলি তাহলে হচ্ছে যে রাশিয়া আসলে ধরেন ইউক্রেন নিয়ে একটা বড় ধরনের সংকটে আছে, তার সাথে আমেরিকার একটা নেগোসিয়েশনের ব্যাপার আছে। এই জায়গা থেকে যদিও হচ্ছে যে মধ্যপ্রাচ্যে হলো মানে ইরান হচ্ছে তার সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু একই সঙ্গে সৌদি আরব হচ্ছে রাশিয়ার ইদানিংকালে সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছে আর কি। আবার মানে আপনি যদি গ্রেটার যদি ইরানের বর্তমান রেজিম শূন্য ইরানকে যদি চিন্তা করে মধ্যপ্রাচ্যকে চিন্তা করেন, তাহলে দেখবেন যে হচ্ছে সেই জায়গা থেকে সৌদি যে প্রভাব বলয় সেইটা বিস্তার যদি হয় আর কি, সেই ক্ষেত্রে হচ্ছে যে সেটা যদি মাথায় রাখে রাশিয়া, তাহলে সেই রাশিয়া আসলে ইরানের চেয়ে আমার ধারণা সৌদি আরবের সঙ্গেই বা সৌদি আরবের ইচ্ছারই বেশি প্রতিফলন ঘটাতে চাইবে। ফলে এই কথাগুলো, এই ফোনালাপ গুলো, এইগুলো সেইগুলো হচ্ছে আসলে ফোনালাপ বা কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে আমার ধারণা। তারা আসলে সক্রিয়ভাবে আরেকটা জিনিস সঞ্জয় আমাকে বলতে পারেন, এটা খুব আমার জানতে ইচ্ছা করছে, মানে কিউরিওসিটিটা এটা আমার অনেক বেশি। আমরা ধরেন সিআইএ সম্পর্কে জানি, আমরা র সম্পর্কে জানি, আমরা আইএসআই সম্পর্কে জানি, মোটামুটি আমরা বাংলাদেশের গোয়েন্দা বৃত্তির দিক থেকে। মোসাদের কথা আমরা কতখানি জানি? আপনি যে বলছিলেন যে ইরানের একেবারে অন্দর মহল পর্যন্ত মোসাদ তার বলয় বিস্তৃত করেছে, তাই না? এমন ভাবে আষ্টে পৃষ্ঠে তারা ইরানকে আঁকড়ে ধরেছে যে কে কোথায় কখন আছে তারা নিখুঁত বর্ণনা দিতে পারছে। তাদের মোসাদের গোয়েন্দা বৃত্তিটা এতটাই প্রকট, স্পেশালি ইরানে। এখন এটা কি শুধু ইরানে নাকি সামগ্রিক পৃথিবীতেই মোসাদ একটা বিরাট বড় জালের মতো নেটওয়ার্ক তৈরি করতে পেরেছে? আমার মনে হয় যে হচ্ছে যে মোসাদ আসলে পার্টিকুলার, মানে আমি যত পড়ালেখা করে দেখলাম আর কি, সেটা হচ্ছে যে আসলে মোসাদের সদস্য সংখ্যা সম্ভবত একটা জায়গায় দেখলাম 8,000-এর মতো আর কি। তো 8,000 দিয়ে তো আর সারা বিশ্বে তাদের নেটওয়ার্ক ছড়ানো সম্ভব না। মানে আমি আসলে রিক্রুটেড সদস্য বলছি, নিশ্চয়ই হচ্ছে তাদের অন্যান্য ধরনের দেশীয় এজেন্ট থাকতে পারে, সেটা ভিন্ন বিষয় আর কি। তো আমার যেটা মনে হয় আসলে মোসাদ খুব কাজের জায়গা থেকে তাদের লক্ষ্যগুলো খুব মানে খুবই খুবই সুনির্দিষ্ট থাকে, এবং তারা যেই সব দেশে কাজ করতে চায় বা যেই সব বিষয়ে কাজ করতে চায় তাদের দৃষ্টিটা ওই দিকেই থাকে। ফলে তাদের আসলে সারা বিশ্বে আমার মনে হয় না যে হচ্ছে মোসাদ তাদের মানে লক্ষ্য না থাকলে শুধু শুধু হচ্ছে যে এজেন্টদের বেতন দিয়ে রেখে দিয়েছে, এটা আমার মনে হয় না। আপনি দেখেন ইরানের ক্ষেত্রে কি হয়েছে, কি ভয়াবহ পরিস্থিতি। আপনি দেখেন ইরান কিন্তু গত মানে আজ রাত এবং গত রাত, এই 2 রাতে কিন্তু টোটাল ইন্টারনেট শাটডাউন ছিল, আজকেও আছে আর কি। এই ইন্টারনেট শাটডাউনের একদম টোটালি ইন্টারনেট শাটডাউন, এই ইন্টারনেট শাটডাউনের মূল কারণ, প্রধান কারণ হচ্ছে যে মানে কোনো ধরনের ট্র্যাকিং যাতে সম্ভব না হয়। কারণ হচ্ছে যে ইভেন বড় বড় সামরিক কর্মকর্তা বা সরকারি কর্মকর্তা তারা হচ্ছে যে তাদের যে রেগুলার মোবাইল, সেই মোবাইল পর্যন্ত ব্যবহার করতে পারছে না, সেটা হচ্ছে ট্র্যাকিং করে হচ্ছে যে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এবং তাদের সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যাতে হচ্ছে যে নর্মাল রেগুলার ফোন ব্যবহার করেন, যেটা হচ্ছে ট্র্যাকিং করা যায় না। তাহলে একটা দেশের মানে আপনি চিন্তা করেন, আপনি একটা দেশে আছেন কিন্তু সেই দেশে আপনি হচ্ছে যে অন্য একটা দেশের ট্র্যাকিং এর ভয়ে আপনি ফোন পর্যন্ত চালাতে পারছেন না, তাহলে হচ্ছে যে তাদের নেটওয়ার্কিংটা আসলে কি পরিমাণ বিস্তৃত হয়েছে আর কি। তো এটা ইরানের ক্ষেত্রে হয়তো সত্য, কিন্তু তার মানে এই না যে হচ্ছে যে পৃথিবীর সব দেশে আমার ধারণা যে হচ্ছে মোসাদ হচ্ছে একই রকম ভাবে অ্যাক্টিভ বা হচ্ছে তারা সফল হবে আর কি। জি, এখন ধরেন আমরা যদি খেয়াল করি যে ইরান তেহরান থেকে সবাইকে সরে যেতে বলা হয়েছিল, তাই না? মানুষ মানে খেয়ে না খেয়ে তারা তেহরান ছাড়ছে। আমরা আমরা মানবিক বিপর্যয়ের দিকে যদি দেখি সেখানে কি অবস্থা চলছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যে এই যে একটা নেটওয়ার্কের মাধ্যমে আপনার মানুষের মানে মানে ইরানিদের ভিতরে যে আতঙ্কটা তৈরি হয়েছে, এই যে ইন্টারনেট সিস্টেম, তা এখানে কি আপনার কি মনে হয় যে মানে পুরো ইন্টারনেট সিস্টেমটাই আপনার ইসরায়েলিরা দখল করে নিয়েছে?
এক অর্থে সেইটাই আর কি, সেটা মনে হচ্ছে আর কি। হয়তো পুরাটা দখল করতে পারেনি, কিন্তু আপনি তো আসলে বুঝতে পারবেন না যে কত অংশ দখল করেছে, কত অংশ আসলে তাদের সার্ভিলেন্সের মধ্যে আছে। ফলে টোটালটাই শাটডাউনে যেতে হচ্ছে, এবং প্রতি রাতেই তাদের হচ্ছে টোটাল শাটডাউনে যেতে হচ্ছে আর কি। আর আপনি আরেকটা যেটা বলেছেন যে কি বলেছিলেন যেন? তেহরানে যে মানবিক আচ্ছা, বিপর্যয়। মানে তেহরান সব, মানে শুধু তেহরান না, আমি হচ্ছে যে ইরানের বিভিন্ন শহরে কিন্তু হচ্ছে যে ব্যাপক ধরনের মানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তেহরানে সবচেয়ে বেশি হয়েছে, কারণ রাজধানী থেকে আমি গত 3-4 দিন ধরে দেখছি যে প্রচুর মানে মানুষ বেরিয়ে যাওয়ার বিভিন্ন ফুটেজ আমি দেখেছি। এক ধরনের পানি মানে কি বলে সাপ্লাই লাইন হচ্ছে সেটা বিস্ফোরিত হয়েছে, পানি রাস্তায় ভেসে যাচ্ছে পানি। স্কুল আক্রান্ত হয়েছে, হাসপাতাল আক্রান্ত হয়েছে, বিভিন্ন ধরনের স্থাপনা আক্রান্ত হয়েছে, এবং এক ধরনের প্রচন্ড ভীতি কিন্তু তৈরি হয়েছে। এবং এ পর্যন্ত সরকারি হিসাবে সেখানে প্রায় 600-র মতো, মানে টোটাল ইরানে হচ্ছে এখন পর্যন্ত 600-র মতো মানুষ মারা গেছেন। যেখানে আমরা ইসরায়েলে সম্ভবত 30 জন বা এই টাইপের কিছু একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এবং এই 600 জনের মধ্যে কিন্তু একটা খুবই মানে সিগনিফিকেন্ট অংশ কিন্তু হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আর কি। 14 জন আমি গত পরশু মানে পর্যন্ত আপনি বলতে পারেন টার্গেটেড কিলিং। খুবই টার্গেটেড কিলিং হচ্ছে। এবং মানে ইভেন হচ্ছে যে আপনি মানে খুবই অবাক ঘটনা হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা বাহিনীর প্রধানকে মেরে ফেলা হচ্ছে, এরপর আরেকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে, 24 ঘন্টা না যেতে তাকেও মেরে ফেলা হচ্ছে আর কি। এবং মানে তারা যেই সব জায়গায় বৈঠক করছে, খুবই অবাক ব্যাপার হচ্ছে যে সেই সব জায়গাগুলোতেই হামলা হচ্ছে যেগুলো প্রচলিত অর্থে মানে কোনো সামরিক স্থাপনা না, সেই সব জায়গাতেও কিন্তু আসলে টার্গেট করে কিল করা হচ্ছে আর কি। ফলে একটা মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। আমি যতদূর বুঝতে পারি মানে এখান থেকে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এটা এটা ইসরায়েলেও ভয়াবহ অবস্থা, কিন্তু পার্থক্যটা যেটা হচ্ছে, আমি একটা ইন্টারন্যাশনাল পত্রিকা পড়ছিলাম, পার্থক্যটা যেটা হচ্ছে যে ইসরায়েলে কিন্তু হচ্ছে প্রচুর আশ্রয়ের ব্যবস্থা আছে, মানে আন্ডারগ্রাউন্ড বিভিন্ন ব্যবস্থাপনা আছে যেখানে সাধারণ লোকজন থেকে শুরু করে অনেকে আশ্রয় নিতে পারেন। কিন্তু ইরানের ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা হয়েছে, ইরানে আসলে ওইভাবে মানে এই ধরনের যুদ্ধ পরিস্থিতিতে আসলে বড় ধরনের বাংকার বা কিছু আন্ডারগ্রাউন্ড ব্যবস্থাপনা নেই। যেই কারণে হচ্ছে যে ওইখানে মেট্রো স্টেশন গুলো 24 ঘন্টার জন্য ওপেন করে দেওয়া হয়েছে, স্কুল ওপেন করে দেওয়া হয়েছে, মসজিদ ওপেন করে দেওয়া হয়েছে 24 ঘন্টার জন্য, যাতে সাধারণ মানুষ এখানে গিয়ে আশ্রয় নিতে পারে। কিন্তু সেইখানেও হচ্ছে যে একদম সুস্পষ্টভাবে, এটা শুধু ইসরায়েলের পক্ষ থেকে না, ইভেন আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে মানে ট্রাম্প বলেছেন হচ্ছে তেহরান ছেড়ে চলে যেতে হবে সবাইকে। ফলে এক ধরনের আপনি যদি এটা এইটা একই সঙ্গে কিন্তু একটা সাইকোলজিক্যাল ওয়ারও চলছে আর কি। আপনি ওইখানে হচ্ছে যে একটি ব্যাংক হ্যাক করা হয়েছে, আমি দেখতে পেলাম প্রায় 14 মিলিয়ন হচ্ছে অর্থ করা হয়েছে, হ্যাক করা হয়েছে একটা ব্যাংকের। মানে এখন সাইবার ওয়ারও কিন্তু চালু হয়ে গেছে ইরানের টেলিভিশনে, সেখানে হ্যাক করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। এইসব ঘটনায় আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ কিন্তু আমি আসলে দেখতে পাচ্ছি যে ইরানের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বা চেপে গেছে আর কি, যেটা ইসরায়েলের ক্ষেত্রে ওইভাবে ওই অর্থে এখন পর্যন্ত শুধু অস্ত্রের যে আঘাতের যে ভয়, সেইটার বাইরে অন্য যে সাইকোলজিক্যাল যে ওয়ারফেয়ারের যে ব্যাপারগুলো সেগুলো। সঞ্জয়, আপনি মানে যুদ্ধ তো সবসময় শুধুমাত্র অস্ত্রের যুদ্ধ নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধটা আসলে অনেক বড় একটা ফ্যাক্টর। সবসময় মানসিকভাবে ভেঙে দেওয়াটা একটা বড় কৌশল থাকে, বড় টার্গেট থাকে, তাই না? কিন্তু আমি আরেকটি বিষয় আনতে চাই, যে যেটা আপনি বললেন যে ইসরায়েলের মেট্রোগুলো মানে ওখানে মানুষদেরকে বসবাস করতে হচ্ছে এখন, তাই না? না, হামলার ইরানে 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 এখন ইরানের স্ট্রাকচারটা যদি দেখেন, তাদের বেশিরভাগ জিনিসই আন্ডারগ্রাউন্ডে, তাই না? তো ইরানের 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 মানে আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি যে ইসরায়েলের তো হচ্ছে যে এই ধরনের হামলার সময়ে আশ্রয় নেয়ার মানে ওরা তো অনেক দিন ধরে যুদ্ধের মধ্যে আছে। ইসরায়েলের ইসরায়েলের তো এই ধরনের ইরানে কোনো কিন্তু এই ব্যবস্থা হামলা নেই। কোনোদিনও পরে নাই, এই প্রথম বোধহয় পড়লো তারা। না না, ইসরায়েল তো মানে আরব বিশ্বের সঙ্গে সবসময় হামলার ঝুঁকিতে ছিল। তাদের মিশরের সঙ্গে যুদ্ধ হয়েছে, গোলান মালভূমি নিয়ে যুদ্ধ হয়েছে, তাদের এই না, কিন্তু ব্যবস্থাপনা। এখন ইরানের সঙ্গে যে ভয়াবহ হামলার মধ্যে পড়েছে, এরকম পরিস্থিতিতে ইসরায়েল কি না কখনো না, পড়েছে? এরকম তো পরেই নেই, এরকম এরকম পরেই নেই। পড়েনি। তো আমি বলছিলাম কি, ইরানের যত সমরাস্ত্রের টেকনোলজি, সেই বেশিরভাগ টেকনোলজি তাদের আন্ডারগ্রাউন্ডে। ইসরায়েলের তো কোনো টেকনোলজি আন্ডারগ্রাউন্ডের না। ইসরায়েলের না, এই টেকনোলজি আসলে কোথায় আছে এটা তো আসলে ইসরায়েলেরটাও কোথায় আছে এটা আমরা দেখতে পাচ্ছি না আর কি। মানে আপনি যদি মিসাইলের কথা বলেন, এবং ইসরায়েলের হামলার ধরন আর ইরানের হামলার ধরন কিন্তু একদম পুরো ডিফারেন্ট আর কি। যে মানে ইসরায়েল হামলা চালাচ্ছে
তাদের বিমানে অস্ত্র মানে ক্ষেপণাস্ত্র নিয়ে একদম তেহরানের উপর দিয়ে হামলাটা করছে। আর ইরান হচ্ছে কিন্তু তার মানে পুরো ডিফারেন্ট মডেলের, মানে যেটা হচ্ছে যে তাদের ওইখান থেকে মিসাইল গুলো মারছে, এবং মিসাইলের বেশিরভাগ এগুলো আন্ডারগ্রাউন্ড, এটা ঠিকই আছে, কিন্তু আমি বিভিন্ন কিছু দেখেছি যেটা হচ্ছে যে ওদের মানে ইসরায়েলের দাবি, এটা আমি জানি না, এটা যুদ্ধের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাড়িয়ে বলা হয়। আজকে তারা দাবি করেছে যে তারা হচ্ছে যে 2/3 সক্ষমতা তারা ধ্বংস করতে পেরেছে। এর বাইরে যেটা হচ্ছে যে ইসরায়েল এবং ইরান দুই পক্ষের বিষয়ে যে খবরটা এসেছে সেটা হচ্ছে দুই পক্ষেরই কিন্তু আসলে গোলা বারুদে মানে হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। যেটা হচ্ছে যে ইসরায়েলেরও কমেছে, মানে তাদের আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহৃত সেই ইগুলো কমেছে, একই সাথে ইরানেরও কমে আসছে। কিন্তু ইসরায়েলের সুবিধাটা হচ্ছে ইসরায়েলের কমলেও ইসরায়েল তো এই সরবরাহটা সে পশ্চিমা দেশ থেকে নিয়মিত পেতে পারবে আর কি, পাবে। ইরানের ক্ষেত্রে কিন্তু এই মানে সুবিধাটা নেই আর কি, ফলে এটা ইরানের জন্য রাশিয়া তাদেরকে দেবে, রাশিয়া তাদেরকে দেবে বলে আমার চায়না মনে দেবে। হয় সেটা মানে আমরা আশা করতে পারি, কিন্তু সেই ধরনের কোনো লক্ষণ আমি দেখতে পাই না যে সরাসরি হচ্ছে যে রাশিয়া আসলে না, বা ধরেন আমেরিকা যেমন তাদের সঙ্গে প্রক্সি ওয়ার করছে, আমেরিকা সরাসরি যুদ্ধ করছে না, কিন্তু তাদেরকে বিভিন্ন সাপ্লাই দিচ্ছে। ঠিক এরকম রাশিয়া চায়না তাদেরকে অস্ত্র মানে সরাসরি যুদ্ধ করবে না, কিন্তু প্রক্সি করবে, সাপ্লাই দিবে। এটা সম্ভাবনা, যে আমি প্রথমে বললাম যে এটার সম্ভাবনা আসলে খুব কম, কারণ হচ্ছে যে এইখানে মানে আপনার স্বার্থের বিষয়টা অনেক বিস্তৃত। মানে রাশিয়া শুধু হচ্ছে ইরানের সঙ্গে সম্পর্ক রাখবে, নাকি হচ্ছে আরব বিশ্বের অন্যান্য দেশগুলোর কথাও তাদেরকে বিবেচনায় রাখতে হবে। সৌদি আরবের সাথে তার একটা ব্যাপক সম্পর্ক উন্নয়নের ঘটনা গত 2 বছরে আমরা দেখতে পেয়েছি। ফলে সে আসলে মানে সৌদি আরবের ক্রোধের শিকার যাতে না হয়, কারণ মানে ইরানের পতন যদি আলটিমেটলি ঘটে, মানে রেজিম পতন যদি ঘটে, সেটা আসলে সৌদি আরব যতই মুখে বলুক না কেন এটা তার জন্য আসলে সুবিধাজনক। ইয়েমেনের হুতিদেরকে ইরান দীর্ঘদিন সাহায্য করছে। সঞ্জয়, একটা হচ্ছে এটা রেজিমের পরিবর্তন করা, আর একটা হচ্ছে কি ধরেন আমরা যেরকমটা ইরাকে দেখেছি যে মানে একসঙ্গে শাসক গোষ্ঠীর পতন, সেই সঙ্গে আহ ভিনদেশীদের ভিনদেশীদের শাসন সেখানে কায়েম করা, ওই পুতুল আফগানিস্তান টাইপের, হামিদ কারজাই টাইপের শাসক গোষ্ঠী নিয়ে আসা, এরকম কিছু কি ইরানে হতে পারে? পুতুল শাসক গোষ্ঠী তো আসতেই পারে, মানে সেটা হচ্ছে যে পুতুল শাসক গোষ্ঠী রাখা সহজ, কিন্তু আপনি যেটা বোঝাতে যাচ্ছেন যে ইরাকে বা হচ্ছে আফগানিস্তানে যে ঘাঁটি আমরা দেখেছি, আমেরিকান ঘাঁটি বা হচ্ছে এই বিষয়গুলো, সেইটা হয়তো ইরানের ক্ষেত্রে এটা ঘটতে আমরা দেখবো না। যদি এটা ঘটে আর কি, মানে সেই ক্ষেত্রে ঘটতে দেখবো না, কারণ হচ্ছে যে দুইটা দেশের ক্ষেত্রেই আমরা দেখেছি যে হচ্ছে যে পশ্চিমাদের অভিজ্ঞতাগুলো খুব ভালো না, ঘাঁটি গেড়ে বসে থাকা। তাদের মানে বিশেষ করে আফগানিস্তান থেকে তাদের সবকিছু নিয়ে চলেই আসতে হয়েছে। ফলে এটা এই 2003 সালের বা 1 সালের যে পরিস্থিতিগুলো ছিল, এখন 2025 সালে এসে আমরা ইরানের বুকে একটা ইসরায়েলের ঘাঁটি দেখবো, এটা সম্ভবত ঘটবে না। বরং হচ্ছে যে আমরা এখনকার যে মডেলগুলো আমরা দেখি যে হচ্ছে যে সামরিক উপস্থিতি দেখি না, আমরা দেখেছি ইভেন আপনি সিরিয়ার ক্ষেত্রে যদি দেখেন সামরিক বাইরের সামরিক উপস্থিতি কিন্তু দেখবেন না। আপনি দেখবেন যে তাদের হয়ে একটা সরকার, আমরা ওই সরকারের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতার কথা আমরা এখন প্রকাশ্য এটা জানি আমরা। ইভেন এই যুদ্ধে ইরানের সঙ্গে যুদ্ধে কিন্তু সিরিয়ার কোনো প্রতিক্রিয়া নেই, সিরিয়া প্রতিক্রিয়াহীন, তারা কিন্তু এর বিরোধিতাও করেন, ইসরায়েলের বিরোধিতাও করেন। তো এর বাইরে যেসব দেশে আমরা দেখি সেই সব দেশে আসলে এক ধরনের পুতুল সরকারকে আমরা বসানোর প্রবণতা ইদানিং কালে আমরা দেখি, সেটা আসলে আপনি বিভিন্ন দেশেই দেখবেন যে তাদের পক্ষে তাদের সার্ভ করা একটা সরকার হয়তো ক্ষমতা গ্রহণ করে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি ইরানে যদি রেজিমের পতন ঘটে, আপনি হয়তো কোনো বিদেশি সামরিক ঘাঁটি, সেটা আমেরিকার বা হচ্ছে ইসরায়েল বা যাই হোক না কেন, ইসরায়েল তো হবেই না, আমেরিকারও আমি আসলে কোনো ঘাঁটি গেড়ে ওইখানে বসে থাকার সম্ভাবনাটা খুব কম দেখি। তারপরেও মানে আমার মনে হয় ইরান একটা প্রাচীনতম সুপার পাওয়ার হিসেবে যেভাবে করে মোকাবেলা করছে, এটি নিশ্চয়ই অনেকেই বিস্মিত হচ্ছেন। কিন্তু আমি যেটি যেটি আমি আমার শিরোনাম করেছি যে বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে, ঠিক আছে, তারা না হয় এখন এখন পৃথিবীতে সুপার পাওয়ার নয়, কিন্তু এক সময় তো সুপার পাওয়ার ছিল। আর যোদ্ধার বিষয়টি তাদের থাকে, অনেকটি থাকে বুদ্ধিবৃত্তিক, আর একটি থাকে রক্তের মধ্যে, তাই না? ইরানিরা জাতি হিসেবে যোদ্ধা। ফলে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে, আপনি শুরুতেও বলেছেন, তবু একটা শেষ করছি এই প্রশ্নটি রেখে, যে এর বিস্তৃতি কত দূর পর্যন্ত আর কি বিস্তৃত হতে পারে? আমি যদি মানে পশ্চিমা কৌশলের বিবেচনা মাথায় রাখি, তাহলে আমি আসলে যদি সেইটা ধরে হচ্ছে যে কোনো না কোনো ভাবে ইরান সরকারের পতন হয়, ইরানের পতন হয়, তাহলে আমি হচ্ছে যে
মানে ইরান এখন যেই অবস্থায় আছে, আপনি যেটা বললেন যে এটা যদি 10 বছর আগে ঘটতো তখনকার যে পরিস্থিতিতে থাকতো, কারণ ইরানের তখন অনেক ধরনের বন্ধু ছিল, এখন কিন্তু বন্ধুটা নাই আর কি। ফলে ওইভাবে হচ্ছে যে আমরা হয়তো এর সঙ্গে বিভিন্ন দেশকে সরাসরি সম্পৃক্ত হয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার ঘটনাগুলো আমরা হয়তো দেখবো না, কিন্তু আমরা কিন্তু বিশেষ করে ইরানে অনেক ধরনের অস্থিরতা দেখতে পারি। মানে যেটা হচ্ছে যে এমন না যে হচ্ছে যে রেজিমের পতন ঘটা মানেই হচ্ছে সেইখানে পরিস্থিতি অন্য কারো নিয়ন্ত্রণে চলে যাবে, সেটা যেমন না। একই সঙ্গে ইরানের কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের সমর্থক গোষ্ঠী আছে, সশস্ত্র গোষ্ঠী, সেটা হামাস থেকে শুরু করে হেজবুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন জায়গায় ছোট ছোট পকেট আছে আর কি, হুতিদের অংশটা আছে। যেই অংশ কথাগুলো বলা হচ্ছে, আমি একবার বলেছি যে ইউরোপে এক ধরনের মানে স্লিপার সেলের এক ধরনের অ্যাক্টিভিটি বাড়ার সম্ভাবনাগুলো আমি মানে তারা বলছে, তারা মনে করছে। তো এই ধরনের ঘটনা আমরা হয়তো দেখবো যে হিজবুল্লাহর কিছু পার যাদের আসলে কোনো উপায় আর নাই আর কি, বুঝতে পেরেছি। তখন হচ্ছে যে এই ধরনের অ্যাক্টিভিটি হয়তো আমরা মধ্যপ্রাচ্য বা বিভিন্ন জায়গায় হয়তো ছড়িয়ে পড়তে দেখবো। কিন্তু আমি এই মুহূর্তে দেখি না যে ইরান ইস্যুকে কেন্দ্র করে কোনো বিশ্বযুদ্ধ মানে পরাশক্তিগুলো নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। জি, বুঝতে পেরেছি। সঞ্জয় দে, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। ধন্যবাদ। জি, জি। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে ওই কথাই যে যুদ্ধ চাই না, শান্তি চাই। পৃথিবীতে শান্তি আবার ফিরে আসুক। যেখানে ইউক্রেন যুদ্ধ চলছে, এখন ইরান ইসরায়েল যুদ্ধ চলছে। মানুষ কখনোই এই সমস্ত যুদ্ধ পছন্দ করে না, যুদ্ধের বিরুদ্ধেই মানুষ। মাত্র কদিন আগে গাজায় যে তাণ্ডব ঘটে গেল, নিশ্চয়ই এই সবের অবসান হোক, বিশ্বে শান্তি ফিরে আসুক, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন।